দর্শক আবারও স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান। আমরা বলছিলাম র্যাপিড ফায়ার প্রশ্ন করব, নতুনরা পাঠায়। আপনার জন্য আজকে নতুন 10টা প্রশ্ন শুরু করছি। 1 নাম্বার, র্যাপিড না, আপনি চাইলে কিছুটা ভাবারও সুযোগ পাবেন। প্রথম প্রশ্ন, তারা জানতে চায় আপনি ব্যাংকার না হলে কি হতেন? আমি ব্যাংকার না হলে অন্য কিছু হতে পারতাম। আমি বলেছিলাম আমি হয়তো মেবি আই উড হ্যাভ বিন ইনটু অ্যাক্টিং অর সামথিং, যেটা আমার অনেক শখ ছিল। অ্যাক্টিং? ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ। হ্যাঁ, কারণ আমি এক সময় একটা গ্রুপের সাথে ছিলাম, মঞ্চ নাটক করেছিলাম। তখন তো ওরকম সুযোগ ছিল না, হয়তো আজকের সময়ের সুযোগ যদি শুরু করতাম হয়তো ওটাই করতাম। ওকে, ফেয়ার এনাফ। দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের ব্যাংক নিয়ে মানুষের মাঝে প্রচলিত সবচেয়ে ভুল ধারণা কোনটি? ওনারা যেটা হয়, ওনারা ভাবেন যে ব্যাংক মানে সব সলিউশন দিয়ে দিব আর কি, যে চাইলেই দিতে হবে। কিন্তু ওনারা হয়তো চিন্তা করে না যে টাকা চাইলে কিন্তু আমরা দিতে পারি না, কারণ আমার একটা রেগুলেটরি বডি আছে। আমি সব সময় আপনার সব ইয়েতে আমি হ্যাঁ করতে পারবো না। সো একটা থাকে আর কি, যে আমি চাইছি আপনি দিবেন না কেন। কিন্তু আমাদের তো কিছু একটা প্রসেস আছে, সেই প্রসেসটা ফলো করে করতে হয়। থার্ড প্রশ্ন, এটা এসেছে কিনা জানি না, সামনে হয়তো আসবে, কিন্তু আমি প্রশ্নটা করতে চাই, ব্যাংকের এমন কোনো প্রোডাক্ট বা সার্ভিস যেটি আপনার মনে হয় যে সামনে পুরো ইন্ডাস্ট্রির চেহারা বদলে দেবে? আমার কাছে প্রোডাক্ট আমার কাছে মনে হয় যে ডিজিটাল যেটা, কারণ আমাদের দেশে, বাংলাদেশে যে হয় না, আমাদের মিডিয়ান 26-27, সো আমাদের যে ইয়াং জেনারেশন, তাদের রিকোয়ারমেন্ট কিন্তু আমাদের মতন। আপনি দেখেন আমাদের জেনজিরে কী করলো এই যে রিসেন্ট পাস্টে, যে ট্রানজিশনটা, কিন্তু ওরা কিন্তু পুরো একটা সময়কে পাল্টে দিল, পুরো একটা পরিবর্তন নিয়ে আসলো। সো এদের চাহিদা ইজ ডিফারেন্ট। সো এখন আমাদের কাজটা করতে হবে, এদের চাহিদাকে মনে রেখে কিন্তু কাজগুলো করতে হবে। আগের মতো চিন্তা করে যে এটা করবো, সে আগের মতো সেইভাবে কিন্তু হবে না। সো দিস ইজ হোয়াট ইজ ইম্পর্টেন্ট, যে এই পার্টিকুলার গ্রুপকে চিন্তা করে আমাদের কিন্তু ব্যাংকিং প্রোডাক্টস, আমাদের ব্যাংকিং সার্ভিসগুলোকে রিফর্ম করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, পরের প্রশ্নে যেতে চাই, বাংলাদেশে কোনটির ভবিষ্যৎ ভালো তারা জানতে চায়, শরিয়া ভিত্তিক ব্যাংকিং নাকি বিশেষায়িত ব্যাংকের? শুনেন, আমাদের দেশে তো 90%-এর বেশি হচ্ছে মুসলিম, যার জন্য দেখা গেছে যে আমরা যদি ওভারঅল যদি ইনভেস্টমেন্ট 30%-এর মতো কিন্তু এই ইসলামিক বা শরিয়া বেসড ব্যাঙ্কিংগুলো করতো। বাট আমি বলবো পিপল ইন জেনারেল ভেরি ওপেন অ্যাবাউট ইট। অফকোর্স আমার ট্রেডিশনাল ব্যাঙ্কিংও চাই, আবার শরিয়া ব্যাঙ্কিংও চাই। ইটস এ মিক্স অফ বোথ। আর আপনি যদি স্পেশালাইজড ব্যাঙ্কিং কথা বলেন, ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক অ্যান্ড আদার থিংস, এগুলো আসা উচিত, কারণ আমাদের সেটা কিন্তু অ্যাবসেন্স আছে এখানে। ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং, যেটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, যেগুলো মার্চেন্ট ব্যাঙ্ক, এগুলো কিন্তু আমাদের সাথে কিন্তু টেক অফ করে নাই। আপনার যে বড় বড় সিন্ডিকেশন ডিলগুলো করা, আপনার স্ট্রাকচার ডিলগুলো করা, সিকিউরিটাইজেশনগুলো করা, সেগুলো আমাদের সাথে একদমই হয় না। আমরা কিন্তু অ্যাবসলিউটলি ইন টার্মস অফ ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট একদম বেসিক আছে। কিন্তু আপনি লুক এট ইন্ডিয়া, কোথায় চলে গেছে, এবার শ্রীলঙ্কাও। সো আমাদের আসলে প্রোডাক্ট ডিফারেন্সিয়েট করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, পরের প্রশ্ন যেতে চাই, 5 নম্বর, এখনকার ব্যাংকারদের সাথে আগের দিনের ব্যাংকারদের সবচেয়ে বড় পার্থক্য কোথায় চোখে পড়ে? একটা হচ্ছে ইউ নিড টু বি ভেরি অ্যাক্টিভ, অ্যাজাইল, অ্যান্ড ইউ নিড টু বি অ্যাডাপ্টেশনটা ইজ খুব ইম্পর্টেন্ট। পরিবর্তনের সাথে সাথে কিন্তু পরিবর্তিত হতে হবে। যদি আপনি না হতে পারেন তাহলে কিন্তু ইউ উইল ফলিং বিহাইন্ড। সো আগে যেমন একটা জিনিস আমি শিখেছিলাম, পরিবর্তন হচ্ছে, ঠিক আছে চলবে, এখন কিন্তু সুযোগ নাই। আপনি যদি পরিবর্তিত সময়ের সাথে পরিবর্তন না করতে পারেন নিজেকে, তাহলে কিন্তু আর একটা যে টেকনোলজিকে আপনাকে বুঝতে হবে। অ্যাটলিস্ট আপনি হয়তো ইউ মে নট বি টেক গাই, বাট আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, কারণ এখন কিন্তু সব কিছু কিন্তু টেকনোলজি ড্রিভেন। ওকে, পরের প্রশ্ন যেতে চাই, যিনি মাত্রই ব্যাংকিংকে তার ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছেন, তার জন্য আপনার পরামর্শ? তাকে আমি বলবো যে পড়াশোনা করতে হবে। আপনি জাস্ট ইউনিভার্সিটি বেরিয়ে এসেছেন বলে আপনি মনে করবেন না যে আপনার পড়াশোনা শেষ, বরঞ্চ পড়াশোনা করতে হবে। আর এটা হচ্ছে হার্ড ওয়ার্ক। যেখানে বসছেন সেখানে আপনি কাজ করবেন এবং আপনাকে বুঝতে হবে কী করছেন। আপনি শুধু জাস্ট বসলে হবে না, কিন্তু আপনাকে ডেলিভার করতে হবে। আর একটা যেটা হচ্ছে কি, আপনাকে কিন্তু চিন্তা করতে হবে আপনার স্টেক হোল্ডার কারা আছে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, 7 নম্বর প্রশ্ন, কোনটি বেশি গুরুত্বপূর্ণ, ওয়ার্ক লাইফ ব্যালেন্স নাকি ওয়ার্ক লাইফ ইন্টিগ্রেশন? আমার মনে হয় ওয়ার্ক লাইফ ইন্টিগ্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি ওয়ার্ক লাইফ ব্যালেন্সে বলে কিছু নাই আসলে, যত কথাই বলেন না কেন। এই যে আছে ছুটির দিন আমি এখানে বসে আছি, তাই না? কিন্তু এটা তো অলসো পার্ট অফ মাই রাইট। এটা কিন্তু আপনি যদি বলেন জবের কাজ না, কিন্তু ইট ইজ অলসো ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল। যে কথাগুলো বলছি আমি কিছু ক্ল্যারিটি দিচ্ছি, যারা শুনছেন তারা বুঝছে। সো ইট ইজ অলসো পার্ট অফ মাই রেসপন্সিবিলিটি অ্যাজ এ সিনিয়র ব্যাংকার। সো আপনাকে ইন্টিগ্রেশনটা ইজ মোর ইম্পর্টেন্ট। 8 নম্বর প্রশ্ন, অসংখ্য তথ্য সূচক আর পরিসংখ্যানের বাইরে যদি আপনাকে বলা হয়, আপনারা তো ফিগার দিয়ে ব্যাংকের সাকসেস রেট করেন, কিন্তু আপনাকে যদি বলা হয় যে ইন জেনারেল আপনি কোন পারসেপশন থেকে বলেন যে এই ব্যাংকটি ভালো, এই ব্যাংকটি ভালো না, ওই সাকসেসটা আপনি কি দিয়ে মেজার করেন? প্রথমে অফকোর্স নাম্বার তো সবসময় অ্যাভেলেবল থাকে না, নাম্বারগুলো ডেটেড থাকে।
একটা যেটা হয় আমরা সবসময় খেয়াল করি যে তার বোর্ডটা কারা আছে। আমি যেটা কিছুক্ষণ আগে বলেছিলাম, বোর্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওই ব্যাংকের গভর্নেন্সটা কেমন, সো এইটা কিন্তু মোটামুটি, এবং যারা সিনিয়র ম্যানেজমেন্টে আছে তারা কেমন লোক, এটা মোটামুটি একটা ধারণা দেয়। কেন আপনি কতটুকু খারাপ হবেন। আমি যদি তহিদ আপনাকে বলি যে এই তহিদ এখানে আছে, সো তহিদ কেমন হতো একটা মোটামুটি একটা পারসেপশন কিন্তু আমাদের আছে। সো সেটা কিন্তু এক ধরনের কাজ করে যে, এবং কেন আপনি তো একটা পারসেপশন ক্রিয়েট হয় কিন্তু আপনার কাজের মাধ্যমে। সো আপনি ভালো কাজ করেছেন বলেই হয়তো আপনার সাথে পজিটিভ ধারণা থাকবে, খারাপ কাজ করেন খারাপ ধারণা থাকবে। সো ওই ব্যাপারটাই হয় যে আপনার বোর্ড ম্যানেজমেন্ট আগে কেমন করছিল, এগুলি থেকে আমরা ধারণা করে নিই যে এই ব্যাংকটা কেমন চলছে। 9 নম্বর প্রশ্ন, ব্যবসায় মুনাফা আর সাস্টেনেবল প্র্যাকটিস এই দুইটির মাঝে কিভাবে খুব ভালো করে কোঅর্ডিনেট করা যায়? শুনে মুনাফা তো প্রয়োজন আছে, কিন্তু মুনাফা না করলে আপনি সাস্টেনেবল হবে না। সো আমার কাছে মনে হয় আপনাকে সাস্টেনেবিলিটি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ এখন তো সময়টা হচ্ছে সাস্টেনেবিলিটি। আপনি শুধু প্রফিট করেন চলবে না, আপনাকে চিন্তা করতে হবে যে আপনি শর্ট রানে খেলতে হবে না, আপনাকে খেলতে হবে লং রানে। আপনাকে লম্বা দৌড়ের একজন ঘোড়া হিসাবে যেতে হবে। সো আপনাকে ওইভাবে চিন্তা করতে হবে যে হাউ ইউ রিমেন সাস্টেনেবল, যার জন্য আপনার ইনভেস্টমেন্ট, এখন যেমন ব্যাপারটা এসছে এনভায়রনমেন্ট, ক্লাইমেট, তাই না, এটা খুব ইম্পর্টেন্ট। সো ইএসজি ব্যাপারটা কিন্তু এখন খুব 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 ইম্পর্টেন্ট। সো এগুলোকে আমার মাথায় রেখে কাজ করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি লং টার্মে সাস্টেনেবল থাকবেন না। 10 নম্বর প্রশ্নটা একটু হাইপোথেটিক্যাল, বাট আমি প্রশ্নটা করতে চাই। আপনি তো সুপার অ্যাপের কথা বলছিলেন, তারা বলছেন যে ধরুন আপনার কম্পিটিটর কোনো একটা ব্যাংক এমন একটা টেকনোলজি নিয়ে আসলো যেটা দিয়ে আসলে গ্রাহকের সব চাহিদা পূরণ হয়ে যাবে, আপনি তার কম্পিটিটর, আপনি কি ইনিশিয়েটিভ নেবেন? না, ব্যাপারটা হচ্ছে কি, আপনাকে তো যখন মার্কেটে কি হচ্ছে না হচ্ছে আপনাকে জানতে হবে। কেন আপনি যদি ইনিশিয়েটিভগুলো না নেন, আপনি যদি না জানেন আমার কম্পিটিশন কী করতেছে, আপনাকে তো সেভাবে কিন্তু কাজ করতে হবে। অ্যাট দ্য সেম টাইম শুধু সেটা না, মার্কেটটাও জানতে হবে যে আমার যে আমার মার্কেটে এই লোকের ডিমান্ডটা কী। আর যদি হয় আপনি ধরো নিয়ে আসলো, আমি সেগমেন্ট করে ফেলবো সবখানেই, সব মার্কেট, যেমন ধরুন আমাদের একটা কি সব ব্যাংক সব কিছু করতে যায়, হ্যাঁ, আমরা কিন্তু সেগমেন্টেড ওয়েতে কিন্তু কাজ করতে পারি না। অন্যান্য দেশে যেমন দেখবেন ও কিন্তু সেগমেন্ট ওয়েতে কাজগুলো করছে, এবং তার যে ওই নিশ মার্কেট কিন্তু হি ইজ ডুইং ওয়েল। সো ওইভাবে আমাকে চিন্তা করতে হবে, ইদার আই হ্যাভ টু আমাকে ট্রান্সফর্ম করতে হবে, অথবা আমাকে একটা মার্কেট বের করতে হবে যেখানে আই ক্যান থ্রাইভ। দিস ইজ হোয়াট উই নিড টু ডু। আমরা র্যাপিড ফায়ার অংশটি শেষ করলাম।